আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এক কাতারে এনেছিল সব শ্রেণী পেশার মানুষকে। পালানোর আগে গোপন নেটওয়ার্ক আর ভুয়া এনআইডিতে তোলা নম্বরে যোগাযোগ সেরেছিলেন শেখ হাসিনা। যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল, সভাস্থল ছেড়ে যান এনসিপি নেতারা। বিভাজন কাম্য নয় বললেন ক্ষুব্ধ রাষ্ট্রপতি। 6 আগস্ট নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। নতুন সরকারের রূপরেখা চূড়ান্তে শুরু হয় তোড়জোড়। গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করল ভারত, মন্তব্য রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মানুষ আর মানুষ, এত মানুষের এক কাতারে একাত্তা আন্দোলন কে দেখেছে? সংঘাত আর সহিংসতার চূড়ান্ত রূপে পরিবর্তিত হয় বাংলাদেশ 2.0। স্লোগান, আন্দোলন, প্রতিবাদ আর লেগে থাকা রক্তের দাগে জবনিকা ঘটে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। আন্দোলনের ব্যাপকতায় পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায়। 36 দিনের টানা আন্দোলনে যুক্ত হন বুদ্ধিজীবী, শিক্ষক, নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও গৃহিণী, ইমাম, শ্রমিক সবাই। আন্দোলনে যুক্ত হওয়া আদতে সাধারণ, কিন্তু প্রকৃতপক্ষে অসাধারণ মানুষদের কথা জানাচ্ছে। 20 মাস আগে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 36তম দিন, ইতিহাসের 36 জুলাই। 5 আগস্টে চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও পুরো 36 দিনই ছিল আন্দোলনের ব্যাপকতা। শুরুতে ছাত্র, পরে জনতার সমাগমে জুলাইয়ের প্রতিদিনই যেন রণক্ষেত্র। সেখানে এক একজন বিক্ষোভকারী যেন আলেকজান্ডার বা নেপোলিয়ন বেশে অটল যোদ্ধা। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। শিক্ষার্থীদের উপর চরম আক্রমণে অতিষ্ঠ হয়ে শিক্ষকরা বিবেকের তাড়নায় জীবনের হুমকি জেনেও নেমেছিলেন রাজপথে। বলেছিলেন, এখন চুপ থাকা অপরাধ। যে শিক্ষক, পৃথিবী, কবি ও কেরানি কাশ্যপথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সেই সময় আসলে এদেশের কোনো বিবেকবান মানুষ নীরব থাকতে পেরেছে সেটা আমি মনে করি না। সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যখন ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল, আমার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসলে একজন শিক্ষক হিসেবে নীরব থাকার কোনো সুযোগ ছিল না। আর তো কোনো পথ খোলা ছিল না। মানুষের কোন অবস্থাটা দাঁড়ালে মানুষ মৃত্যুকে আর পরোয়া করে না। যখন এটা সন্তান সমদের জীবনের হুমকি স্বরূপ দাঁড়ায়, তখন বোধহয় কোনো পিতামাতাই বা অভিভাবকই সেটা মেনে নিতে পারে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান। প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সভা ত্যাগ করেন এনসিপি নেতারা। জানিয়ে বিব্রত, ক্ষুব্ধ অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সভায় তিনি বলেন, জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। অনুশোচনাবিহীন গণহত্যাকারী দলের প্রধান দেশে ফিরলে মানুষ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন অস্থায়ী রাষ্ট্রপতি। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। জুলাই অভ্যুত্থানের উপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই প্রামাণ্যচিত্র শেষ হওয়ার পরপরই শুরু হয় হট্টগোল। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অভিযোগ, প্রামাণ্যচিত্রে যথাযথ স্থান পায়নি এনসিপি নেতারা। জানিয়ে প্রতিবাদে সরব হন দলটির নেতাকর্মীরা। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পাল্টা জবাব আরও উত্তাপ ছড়ায় সভাস্থলে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, 3 বাহিনীর প্রধান ও কূটনীতিক সহ বিশিষ্টজনরা। হট্টগোলের মধ্যে সভাস্থল থেকে বেরিয়ে যান কূটনীতিকরা। সেটাকে আমরা সংশোধন করে আমাদের সকলের জন্য করবে। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। মন্ত্রীর দুঃখ প্রকাশে পরে পরিস্থিতি শান্ত হলেও এনসিপি নেতা আক্তার হোসেন বক্তব্য দিয়ে নেতাদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। শহীদ মিনারে যে 1 দফার ঘোষণা দেওয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। একটা সুন্দরের আকাঙ্ক্ষার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। যে দৃশ্য এখানে দেখলাম, এটি যে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়ে। সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার। 20 দিনের রুদ্ধশ্বাস থেকে 124-এর 5 আগস্টে অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো
কিভাবে হলো? 6 আগস্ট সম্বিত ফেরে এ আরেক বাংলাদেশ। সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেন তরুণরা। এদিকে জনমনে জমতে থাকে শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন, সেনাপ্রধান কারফিউ তুলে নেন। চলতে থাকে আলোচনা কিভাবে গঠিত হবে পরবর্তী সরকার। 5 আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। 36 দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ। ওদিকে 20 কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয়? জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল। আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম তা তো আসলে নিষ্পেষণের শাসন। সাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবে। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20 টাকা, বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিং এর পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে যেহেতু উন্মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে ও কিভাবে কাটাইছে ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব অনেক দিনের ইচ্ছা। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্য আসছি যে আসলে